যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে জেবিটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আদিত্য শাহীন। আমরা মাঝে মাঝে কথা বলছি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। বাংলাদেশ এখন কি অবস্থায় আছে? বাংলাদেশের প্রচলিত অর্থে যত মানুষ, এই অগণন মানুষ তাদের স্বপ্নের দেশটিকে হাতে পাওয়ার পর কিভাবে স্বপ্ন বোনা হচ্ছে, তারা কিভাবে অপেক্ষা করছে এই বাংলাদেশটির একটি গন্তব্য দেখার জন্য, যেই বাংলাদেশের অপেক্ষা করেছে তারা 53টি বছর। এবং এই 53 বছরে মানুষের ক্ষোভ, মানুষের দুঃখ, মানুষের যন্ত্রণা, মানুষের অপেক্ষা অনেক কিছু জমা হয়েছে। এই ফর্দটি কম নয়, সুদীর্ঘ। যারা বীর মুক্তিযোদ্ধা, তাদের 71-এ স্বপ্ন সাত ছিল তারা কেমন বাংলাদেশ চায়। ঠিক 71 পরবর্তী সময়ে তাদের সেই স্বপ্ন ভেঙে যায়। তারাও এবার সাহসে স্বপ্নে বুক বেঁধেছে। তারাও স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, ঠিক 71-এ যেমন বাংলাদেশের স্বপ্ন ছিল তাদের। আজ জেবিটিভি স্টুডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে, 71-এর মাউন্টেন ব্যাটালিয়ন কমান্ডার স্যার ডক্টর আবু জাফর মাহমুদ। তিনি আমাদের স্টুডিওতে আছেন। তার সঙ্গে আমরা বাংলাদেশ বিনির্মাণ, সংস্কার এবং বীর মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজ কথা বলব। স্যার ডক্টর আবু জাফর মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। খুব ভালো লাগছে যে আপনি জেবিটিভির স্টুডিওতে এসেছেন, এবং আমরা শুরুতে দর্শকদেরকে যে তথ্যটি সরাসরি আমি দিইনি, তবে এখন বলতে চাই, জেবিটিভি আপনার স্বপ্নের একটি অংশ, স্বপ্নের একটি ফসল, যেটি নিয়ে আপনার সুদীর্ঘ রাজনৈতিক এবং সামাজিক এবং সেবা কর্মের ভেতর দিয়ে যে স্বপ্নটি আপনি বসে এসেছেন এবং এত বছর পরে এসে একটি গণমাধ্যম উদ্যোগ নিয়েছেন, সে প্রসঙ্গে আমরা যাব। শুরুতে বাংলাদেশ প্রসঙ্গে যাব, বিশেষ করে বাংলাদেশের এই সাম্প্রতিকতম গণবিপ্লব কিংবা বিদ্রোহের পরে যে স্বাধীন কিংবা দ্বিতীয় বিজয়ে যে আমাদের সূচিত হলো, যে বাংলাদেশটি আমরা হাতে পেলাম, সেই বাংলাদেশটি এই কয়দিনের মধ্যে বাংলাদেশে নানান রকমের সংস্কার, বিনির্মাণ, বাংলাদেশটি নিয়ে মানুষের স্বপ্ন পূরণের কাজ চলছে। এই স্বপ্ন পূরণের কাজটি আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? আপনার মূল্যায়ন কি এই কাজগুলো সম্পর্কে? ধন্যবাদ। আমার কাছে ভালো লাগছে জেবিটিভি, জয় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশের আমরা যারা জন্মেছি বাংলাদেশে, আমরা যারা বাংলাদেশ সৃষ্টি করেছি, আমরা যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ জন্ম দিয়েছি। কিন্তু আমরা যারা যোদ্ধা, বাংলাদেশ জন্মের পরে এই যোদ্ধাদের কাছে বাংলাদেশ ছিল না। রাজনৈতিক দলপতি, রাজনৈতিক দলের নেতা, পরবর্তীতে বুঝেছি, দেখেছি রাজনৈতিক দলের মালিক, তিনি রাষ্ট্রের মালিক হয়ে গেছেন। রাজনীতিবিদদের এই ভূমিকা এই প্রথম আমরা তখন দেখলাম। যে রাজনীতিবিদের কথা বলছি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের কাছে তখন ভালোবাসা ও সম্মানের আরাধ্য ব্যক্তি তিনি ছিলেন। আর সেই সময় আমাদের এছাড়া অন্য কোনো চয়েসও ছিল না, আমরা এত সম্মানের চোখে তাকে দেখতাম। তিনি যখন পাকিস্তান থেকে ফেরত এসছেন, তখন আমরা মুক্তিযোদ্ধারা তাকে সেলিউট জানানো, তাকে ভালোবাসার কথা জানানো, এটা যেন আমাদের গর্বিত আকাঙ্ক্ষা ছিল। এমন একটা পরিবেশ। আমাদের মুক্তিযুদ্ধের দিকে তিনি তাকাননি, মুক্তিযোদ্ধাদের কথা শুনেননি। আমাদের প্রধান সেনাপতি, যুদ্ধের যিনি মুক্তিযুদ্ধের অধিনায়ক, জেনারেল এম.এ.জি. ওসমানী, তাকেও তার এই জেনারেল র্যাঙ্কটাও নিতে হয়েছে আদালতে গিয়ে। এই রাজনীতিবিদ বা রাজনৈতিক দলপতির কাছে এ থেকে এই আমরা যা দেখেছি, তাতে তিনি সেক্টর কমান্ডারদেরও গুরুত্ব দেননি। এই মুক্তিযোদ্ধারা কি তাদের পরিবর্তন হয়েছে এই 9 মাসে, যারা মুক্তিযুদ্ধের কথা কখনো ভাবেও নি। আক্রান্ত হবার পর আমরা আত্মরক্ষার জন্য
এবং দেশ রক্ষার জন্য তখন প্রতিরোধ যুদ্ধে যায়। যেমন আমার বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, তাদের আর কোনো চয়েস ছিল না। পুলিশ বাহিনী, কোনো চয়েস ছিল না। তারা সশস্ত্র। এই অবস্থা বেঁচে থাকলেও তাদেরকে ওই মৃত্যুমুখে যেতে হতো। তারা ভালোই প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছিল। আর আমরা যারা ছাত্র, তখনকার ছাত্রনেতা সিরাজুল আলম খানের নেতৃত্বাধীন ছাত্রলীগের যে অংশটি বীর বাঙালি অস্ত্রধর বাংলাদেশ স্বাধীন করো স্লোগান দিত, এই বাংলাদেশটা কতটুকু, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এগুলো স্লোগান তুলে তুলে জয় বাংলা, এই স্লোগান ছাত্রদের, কোনো রাজনীতিবিদের নয়, রাজনৈতিক দলেরও না। তখন মানুষজনদের আমরা উজ্জীবিত করে এরপর যুদ্ধের পরিস্থিতি যখন আসলো তাতে আমরা দাঁড়াবার সুযোগ পেয়েছি। এটা কোনো রাজনীতির নির্দেশনা ছিল না, রাজনীতিবিদেরও না, কোনো রাজনৈতিক দলেরও না। এই অবস্থায় আমাদের আকাঙ্ক্ষা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চাই আমার। এই রাষ্ট্রটাই বাংলাদেশ। স্বাধীন হওয়ার পর আমরা জয় বাংলাদেশ চেয়েছিলাম, যে আমরা আমার দেশের, আমার রাষ্ট্রের স্লোগান দেব, অন্তরে ধারণ করব। রাজনৈতিক নেতৃত্ব আমাদেরকে দেশপ্রেমের যতটুকু আমরা 71-এর মুক্তিযুদ্ধে চর্চা করেছি, এটাকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু বাস্তবতা ছিল যে আমাদের নেতা বা নেতৃত্ব যারা এসছেন তারা এই যুদ্ধে দায়িত্বে ছিলেন না। অধিনায়ক ছিলেন না, সর্বাধিনায়ক ছিলেন না, সেক্টর কোনো সেক্টরের অধিনায়ক, এমনকি সাব সেক্টর কমান্ডার পর্যন্ত। এটা আমরা যারা যোদ্ধা, এদের কাছ থেকে যেন রাজনৈতিক দলপতি বা রাজনৈতিক দল ছিনিয়ে নিয়েছে। আমরা যুদ্ধ আমরা করলাম, আমাদের অর্জিত ফসল তারা ছিনিয়ে নিল। আমরা বুঝতাম না, ভাবলাম আমরা আমাদের মুরব্বীদের অনুগত, আমরা মেনে নিলাম। কিন্তু দেখলাম আমাদের প্রধান নেতা তখন একবার প্রেসিডেন্ট হতে চান, এতে সন্তুষ্ট না, প্রধানমন্ত্রী হতে চান, এতে সন্তুষ্ট না, অন্যান্যদের রাজনৈতিক দল থাকবে দেশে, গণতন্ত্র থাকবে, এতে সন্তুষ্ট না। রাষ্ট্রের যতগুলো পেশা, রাজনীতিবিদ শুধু নয়, রাজনৈতিক দল শুধু নয়, আমার প্রতিরক্ষা বাহিনী, পুলিশ বাহিনী, সিভিল ব্যুরোক্রেট, সবাই এই দলের মধ্যে থাকবে। এভাবে একক একক একটা ব্যক্তি, একক একটা দল, এভাবেই একটা নতুন সংস্কৃতি দেখলাম। এক নেতা, এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। কি স্লোগান আসলো রাষ্ট্রের তরফ থেকে, ছাত্রলীগকে দুভাগ করে দিয়ে ওটার মধ্যে স্লোগান হলো তার উপস্থিতিতে। বঙ্গবন্ধু আমাদের প্রধান নেতা ছিলেন। এত মানুষ, এত নাগরিক, এরা কেউ না, বঙ্গবন্ধুই নাকি বাংলাদেশ। বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ, বাংলাদেশের বিকল্প নাম, পরিচিতিটা বঙ্গবন্ধু। ব্যক্তির পূজা, ব্যক্তির অধীনে রাষ্ট্রকে সঁপে দেয়া, কিরকম একটা অজ্ঞানতা থাকলে আমরা তখন তা করেছি। এই ধারায় আস্তে আস্তে আজকে সর্বশেষে তার পরিবারের মধ্যে ওনার মেয়েরা, 2জন মেয়ে আছে, এদের কাছে এটা থাকতে হবে এবং এদেরকে পাহারা দিবে রাষ্ট্র। দেশের ভিতরে, দেশের বাইরে, তাদের ছেলেমেয়েরা যেখানে থাকুক পাহারা দিবে রাষ্ট্র। এই একটা অসভ্যতা, একটা বর্বর অবস্থা মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এই 5ই আগস্ট আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমরা সুসংহত করেছি। দীর্ঘ 53টি বছর আমাদের এত রক্তক্ষয়, আমাদের মর্যাদাহানি, পৃথিবীর কাছে আমাদেরকে ছোট করতে করতে এমন একটা জায়গায় আমরা এসেছি যখন আমরা বুঝতে পেরেছি আমাদের রাষ্ট্রের এই স্বাধীন সার্বভৌম অস্তিত্ব রাখা হচ্ছে না। আমাদের এই বঙ্গবন্ধুর পরিবার, এই যে শেখ নামটি আছে, এই শেখ সাইনবোর্ডটা সামনে রেখে আমাদের রাষ্ট্রের রাষ্ট্রীয় অস্তিত্ব বিনাশ করে বাংলা প্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গ, ওই বাংলাদেশকে নিয়ে একটি প্রদেশ, বিশাল একটি প্রদেশ ভারতের অধীনে। আমরা
71-এ পাকিস্তান ভাঙার জন্য ভারত আমাদের সাথে যুক্ত হয়েছে, এটা তখন বুঝি নাই। আমরা বুঝেছি, মনে করেছি ভারতীয়রা আমাদের বন্ধু, কারণ জনগণ আমাদের সেভাবে কোলাকুলি করেছে। কিন্তু জনগণ তো সিদ্ধান্ত নেয় না, ভারতীয় জনগণ সিদ্ধান্ত নেয় না। ভারত রাষ্ট্র, রাষ্ট্রের সরকার, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, তারাই সিদ্ধান্তের মালিক, তারাই সিদ্ধান্ত নেয়, জনগণ সেটা ভোগ করে। এই অবস্থায় আমরা তখন থেকে আস্তে আস্তে যখন দেখি আমার সীমান্তরক্ষী বাংলাদেশ রাইফেলস এর চৌকুশ যে সেনা অফিসাররা, তাদেরকে পরিকল্পিতভাবে এই বিডিআরের সদর দপ্তরে, পিলখানায় এভাবে হত্যা করা হলো। এমনকি বিডিআর নামটি পর্যন্ত মুছে দিয়ে, ঠিক যখন সরকার ক্ষমতায় আসার পরপরই বিডিআর নামটি পর্যন্ত মুছে বিজেপি নাম আনল। বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশের সাথে বাংলাদেশ রাইফেলস, এই নামটির কত ওজন, এই নামটিতে কত বেশি দেশপ্রেম। এই সাহসী দেশপ্রেমিক এই বিডিআর বারে বারে প্রতিবেশীদের আক্রমণ থেকে বাংলাদেশ রক্ষা করেছে। তখনও দেখেছি এই রাজনীতিবিদরা সরকারে থাকা, যখন যেই প্রধানমন্ত্রী, সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন, যখন আক্রান্ত হয়ে আমার বিডিআর বিজয়ী হয়েছিল, রাষ্ট্র রক্ষা করেছিল, তখনও এই শেখ হাসিনা তখন ক্ষমতায় ছিলেন। তিনি পরে কফিও চেয়েছেন, মেজর জেনারেল ALM ফজলুর রহমান বিডিআর ডিজি ছিলেন। তিনি যখন রাষ্ট্র বিভাগ রক্ষা করলেন, তাকে কফিও দিতে হয়েছে। এরপর তাকে বিডিআর থেকে সরিয়ে আনা হলো। এরপরে প্রধানমন্ত্রী এসছেন আরেকজন, তিনি এসে তাকে বাড়িতে পাঠিয়ে দিলেন। এই যে অভিজ্ঞতাগুলো, এগুলো আজকের দিনে বিবেচনা রাখা দরকার যে আসলে আমাদের রাজনীতিবিদরা রাষ্ট্রকে কিভাবে দেখেন, রাষ্ট্রের জনগণকে কিভাবে দেখেন, রাষ্ট্রীয় মর্যাদাকে কিভাবে দেখেন, আন্তর্জাতিক সম্পর্কটা বাংলাদেশের প্রশ্নে কিভাবে দেখেন, এগুলো পরিষ্কার হওয়ার সময় এসেছে আমাদের। আমরা বিভিন্ন সময় আপনার রাজনৈতিক বক্তব্য শুনেছি, আপনার কলাম পড়েছি। আমি দেখেছি যে আপনি এই সমাজের সাংবাদিকদেরকেই আপনি সবচেয়ে বেশি সমাজ শক্তি, উন্নত সমাজ শক্তি হিসেবে বিবেচনা করেছেন। এবং আমি সংবাদ মাধ্যম এবং এই সংবাদ মাধ্যমের মানুষদের প্রতি আপনার যে প্রেম, তাদের প্রতি আপনার যে অগাধ শ্রদ্ধা, ভালোবাসা, এটি দেখেছি। এটি আপনি সারাটি জীবন লালন করেছেন। এবং আপনি সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের উদ্যোগও নিয়েছেন। এই উদ্যোগের পেছনের উদ্দেশ্য সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু বলতেন, দর্শকদেরকে, জেবিটিভির দর্শকদেরকে বলতেন। সংবাদ মাধ্যম একটা সমাজ, মানুষের যে চিন্তা, এই চিন্তার আয়না। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ এই জায়গায় আসবে, কারণ এটার জন্য আমি যে গোপনে এতটা কাল ধরে যুদ্ধ করে চলেছি। একটা সময়ে এসে এই সমাজের আয়না, রাষ্ট্রের আয়না, এটার কথা আমি আগে থেকে ভেবেছি যে এটার জন্য এমন ধরনের আয়না লাগবে যেটা তখনকার চিন্তার প্রতিফলন অন্যদের দেখাবে। ট্রেডিশনাল যে সাংবাদিকতা, ওটা আমরা দেখেছি কখন তারা রাষ্ট্রের শত্রুদের কাছে আত্মসমর্পণ করে বসে, রাষ্ট্রের শত্রুদের ছদ্মবেশী সেবাদাস হিসাবে, স্লেভ হিসাবে ওরা ওরা দায়িত্ব পালন করবে বা লাভ হিসাব করবে বা ওদের অনুগত হয়ে যাবে। এটা বুঝি দেখে এসছি, অনেকে আরো আসবে। কিন্তু আমি শুরুটা করা দরকার, শুরুটা করেছি এই জন্যে জয় বাংলাদেশ ইঙ্ক বা মিডিয়া নাম দিয়ে। আমার মনে এভাবে এসছে, আমি এভাবে করেছি। এই সংবাদ মাধ্যম এটা ব্যবসা করে রোজগারের জন্য নয়। একজন মানুষের ক্ষুধা মেটানোর জন্য কত আর লাগে একটা পরিবারের জন্য, যেটা রোজগারের নয়। এটা হচ্ছে সমাজের আয়না, এমন একটা সংবাদ মাধ্যম, সেটা আমার ইংরেজি
বাংলা এবং টেলিভিশন, ইংরেজিটার নাম দ্য বে ওয়েভ, এটা ইন্টারন্যাশনাল। বে ওয়েভ নামটি সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলেন। ওয়েভের বে, ওয়েভ হচ্ছে ঢেউ, জীবন্ত প্রাণ এবং শক্তি। এটার যে বে অফ বেঙ্গল, ঠিক এখানে আটলান্টিকের বে, সারা পৃথিবী আমাদের এই যে জলরাশি, এই যে ঢেউ এবং স্রোত, এটার যে বে, এই বেতে তো জনপদ। সুতরাং বে ওয়েভ, এটা আমার, এটাকে বাদ দিয়ে আমরা আসলে কেউ নেই, সেই কারণে বে ওয়েভ। আর জয় বাংলাদেশ, এটা ম্যাগাজিন, এই ম্যাগাজিনটা যেটা এখন, এই দুটো ম্যাগাজিনই এখন খুব পপুলার হয়ে উঠছে। যে এটা যেহেতু ওই যে রাষ্ট্র এবং সমাজ চেতনা, এটার প্রতিফলন, আমার বাংলাদেশের প্রশংসা, বাংলাদেশের স্বার্থ, এই ব্যাপারটাই হচ্ছে একমাত্র গন্তব্য, সেখানে একমাত্র উপলক্ষ। আমি মনে করি এই ম্যাগাজিন, আবার এই যে জয় বাংলাদেশ টেলিভিশন, এটারও কাজ একই। আজকে যে সাংবাদিকরা আমার সাথে এখানে যুক্ত হয়েছে, তারা অন্য অনেক সাংবাদিক, তাদের সিনিয়র সাংবাদিকদের এখানে আলাদা, যে এরা একটা নতুন পথ পেয়েছে এবং এরা সবাই নিউ ইয়র্কে আমার সাথে যারা যুক্ত, এরা সবাই আজকে বাংলাদেশে যে বিপ্লব হয়ে গেছে, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সংরক্ষণের, এরাও সবাই এই বিপ্লবের এবং এই অভ্যুত্থানের অংশীদার। আপনি বরাবরই বলে থাকেন, আপনার গণমাধ্যমে আমরা দেখেছি যে আপনি বলেন যে আমরা স্রোতে গা মেশাই না, আমরা স্রোতের মধ্যে নতুন ঢেউ তুলি। এই যে দর্শন, এবং আপনি এর আগেও বলেছেন যে এক জাতের পাখি একসাথে ওড়ে। আপনি এই যে কথাগুলো মানুষকে ধরিয়ে দিয়েছেন, আপনি বলেছেন, এই কথাগুলোর উৎস কোথায়? আপনি কিভাবে চিন্তা করেছেন এটা? যেমন আমাদের যারা রাষ্ট্রের প্রতিপক্ষ, একই রাষ্ট্রে জন্ম নেওয়ার পরও ওই প্রতিপক্ষগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একমুখী। তো এটা বোঝাতে গিয়ে আমাকে এই কৌশলে পাখিদের কথাটা, আমি সকালবেলা আমার বাসায় প্রতিদিন এই সকালবেলায় আমি কবুতরগুলোকে একসাথে উঠতে দেখি, ওটার সাথে কাক, শালিক বা অন্যগুলোকে দেখি না, এটা ছোটবেলা থেকে দেখে এসেছি। আর অন্যদিকে আমার যে সন্তানরা, এরা কেউ এক পরিবারের নয়, এক সাবজেক্টের ছাত্র বা ছাত্রী নয়, এক জেলারও নয়। এরা যখন রাস্তায় নেমেছে, যে পেতে দিয়েছি বুক, করো গুলি, এই স্লোগান দিয়ে ওরা যখন এসছে, ওই এক জাতের প্রাণী, এক জাতের মানুষ, এক জাতের দেশপ্রেমিক, যে গুলি আসছে বুকে, তারপরে ওরা মিছিল ছাড়েনি, রাস্তা ছাড়েনি, ওরা এ হচ্ছে দিকটা। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব, এরা যে অবস্থায় আছে, আমার সরকারি সিভিল ব্যুরোক্রেট বা মিলিটারি ব্যুরোক্রেটের উপরের অংশগুলো যেভাবে আমরা দেখেছি, প্রত্যেকটা কিছু মানুষ দেখে। আমি নতুন কোনো কথা বলিনি, আমি শুধু মনে করে দিয়েছি, একটা সমাজ, যে কোনো একটা সমাজ শুধু একটা ধারাই চলে না, এর মধ্যে অনেকগুলো ধারা থাকে, অনেকগুলো ঢেউ থাকে। এই ঢেউ এবং ধারাগুলো কখনো কখনো একত্র হয়ে যায়, স্বার্থের যখন মিল হয়, গতির যখন মিল হয়, লক্ষ্যের যখন মিল হয়, আবার কখনো কখনো নিজেরা লড়াইয়ে যায়। প্রতিবেশী, একদিন ভারত 71-এ আমার একসাথে থেকে ভারতের সেনাবাহিনী যুদ্ধ করেছে পাকিস্তান আর্মির বিরুদ্ধে। আর আজকে যখন আমি রাষ্ট্র, এই বাংলাদেশ রাষ্ট্র যখন নিরাপদ করতে গেছি, স্বাধীনতা সার্বভৌমত্ব যখন সুসংহত করতে এই যুদ্ধে গেছি, তখন পাকিস্তানের নাগরিকরা ওখান থেকেই স্লোগান দিয়ে উঠছে, বাংলাদেশ বাংলাদেশ স্লোগান। ওই এক জাতের যারা ভেতরে একটা বিষয় লালন করে, তাদের চিন্তার মিল, লক্ষ্যের মিল এক হয়ে যায়। আবার পশ্চিমবঙ্গে বাঙালিরা, ওরাও ঠিক এইভাবে আমাদের জন্য স্লোগান দিয়েছে, একই স্লোগান দিচ্ছে। একই স্লোগান দিয়েছে। কিন্তু
ওরা কি জানতো যে ওদের রাষ্ট্রের ভিতর এমন কিছু ক্রীড়া আছে যারা আমার স্বাধীনতা খেয়ে ফেলবার জন্যে প্রথম আমার বিডিআর নাম মুছে ফেলেছে, এরপরে বাকি এন্টায়ার স্বাধীনতা তাকে নস্যাৎ করবার জন্যে ওরা এই সিকিম, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে একটা প্রদেশ গঠন করতে চলেছে। যদি ওরা জানতো, ওখানেও তারা আঘাত দিত, বিশ্বাস করি। কারণটা কি? এই ভারতীয় এই জনগণ, আমরা সবারই পূর্বপুরুষ এক, আমরা একসাথে এক সময় এই ভারতবর্ষের মানুষ। কাজে প্রতিবেশীরা আমরা শান্তি চাই, সুখে থাকতে চাই, একে অন্যের সাথে যে আত্মীয়তা এটা রক্ষা করতে চাই। প্রতিবেশী তো প্রতিবেশী, স্বামী স্ত্রীর বিভেদ হলে একে অন্যের মুখ দেখে না, কিন্তু প্রতিবেশী সব সময় সীমান্তে একসাথেই থাকে। যে রাজনীতি আমাদেরকে বিভক্ত করে, আমাদেরকে একে অন্যের শত্রু বানায়, ওই রাজনীতি আমরা চাই না। সেই কারণটাই আজকের এই অবস্থায় এসে আমরা যাদের লক্ষ্য এক, গন্তব্য এক, যাদের ভালোবাসা এক, আমরা তারা সহ একত্রে বসবাস করতে চাই। আমরা দেখে আসছি 52 ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তারা আমাদের দামাল ছেলেরা, অর্থাৎ তারা ইউনিভার্সিটি পড়ুয়া, যেসব সালাম, বরকত, রফিক, জব্বার ইউনিভার্সিটি পড়ার স্টুডেন্টরা সেখানে ছিলেন। তার পরবর্তী যত আন্দোলন, আমরা 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, যেখানে অংশগ্রহণকারী সমস্ত বীর মুক্তিযোদ্ধারাই ছিল, ঠিক আমরা বলতে পারি যে 15 থেকে 25-এর মধ্যকার যে বয়স, সেই বয়সটি ছিল মুক্তিযুদ্ধের একেবারে কেন্দ্রীয় শক্তি, যারা আমাদের কৃষক পরিবারের সাধারণ সন্তান। ঠিক তারপরে 71 পরবর্তী যতগুলো আন্দোলন, বিদ্রোহ যা দেখেছি আমরা, সব তারুণ্যের মধ্য দিয়ে সংগঠিত হয়েছে। 53 বছরের বাংলাদেশে আমাদের শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, বিভিন্ন খাতের মানুষ তৈরি হয়েছে, পরিণত হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো যা সমাধা করতে পারেনি সেই কাজটি করেছে তরুণ প্রজন্ম, যেটি কারোর স্বপ্নের মধ্যেও ছিল না, কল্পনার মধ্যেও ছিল না। তরুণ প্রজন্ম যে অমিত শক্তি নিয়ে দেশের স্বাধীনতা সুসংহত করেছে, যেটি আপনার ভাষায় আপনি যেভাবে বললেন, তারা এখন দেশ বিনির্মাণ এবং দেশ গোছানোর কাজটি করছেন। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাদের প্রতি কতটা আস্থাশীল? 5ই আগস্ট যে চূড়ান্ত ফলাফল আমরা পেয়েছি, আমাদের প্রিয় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সংরক্ষণের এটা দরজা খুলে দিয়েছে। এই বিজয় আমাদের এই যে বাধা ছিল, প্রতিবন্ধকতা ছিল, এই প্রতিবন্ধকতা সরিয়ে আমরা আমাদের দুয়ার খুলেছি। আমাদের সন্তানরা সারা পৃথিবীকে জানান দিয়েছে রাষ্ট্র ভালোবাসা এবং রক্ষা করার জন্য বিশাল বিশাল রাজনৈতিক দল, দীর্ঘকালের রাজনৈতিক অভিজ্ঞতা, দীর্ঘকালের রাষ্ট্র শাসনের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতায় এতটা কাল আমরা চলে এসেছি, ওই অভিজ্ঞতা যা পারেনি, ওই জ্ঞান যা পারেনি, মূলত দৃষ্টিভঙ্গি যা পারেনি, এই ছাত্রছাত্রীদের মধ্যে এই স্পিরিটটা তখন চলে আসে কোটা আন্দোলন করতে গিয়ে। ওরা কোটা ছাড়া শিক্ষা চেয়েছে, ওই কোটা ছাড়া চাকরি পাওয়ার সুযোগ চেয়েছে মাত্র। আর এই রাষ্ট্র, তার নিজের রাষ্ট্র তখন জবাব দিয়েছে গুলি করে, হত্যা করে, রাজপথ রক্তাক্ত করে দিয়ে নিজের সন্তানদের, এইরা নিজের সন্তান সব, যিনি রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী তার নিজস্ব সন্তান, এরা তাদের দায়িত্ব হচ্ছে এই সন্তানদের কল্যাণের পথ তৈরি করে দেওয়া। এটা না করে যখন এদেরকে খুন করা, দেখে দেখে গুলি করা, একাধারে গুলি করা, যেই সামনে আসে তাকে গুলি করা, সে নিরস্ত্র থাকা অবস্থাতেও গুলি করা, এই যে বিষয়টি যখন এসছে, এটার সাথে আমার আয়নাঘর বানিয়ে দিনের পর দিন, বছরের পর বছর ধরে আমার সেনাবাহিনী হত্যা, যারা রাষ্ট্র নিরাপদ রাখবে, আমার মেধাবী শক্তিদের হত্যা, গুম,
গুম করা, আমার আলেম সমাজকে গুম করে এবং হত্যা করা, কষ্ট দেওয়া, হতাশ করা, মনোবল ভেঙে দেওয়া, এই কাজগুলো একাধারে যে করে এসছে, ওটার সাথে এটা মিলিয়ে দেখলে আমরা কিভাবে পাই মালা গাঁথলে আসলে কি, এটা হচ্ছে একটা রাষ্ট্রকে পরাধীন করা। যেহেতু আমি তথ্যটি জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তথ্যটি জানি। এই আমেরিকায় দীর্ঘ 32-এর মধ্যে প্রায় 20টা বছর ধরে আমি এই জানাজানির ভিতরেই আছি। আমি মুক্তিযোদ্ধা রিটায়ার করে না। একটা চাকরিরত সৈনিক, সেনাপতি, যে পদেরই হোক, পদবীর হোক, সে রিটায়ার করে। মুক্তিযোদ্ধা কখনো রিটায়ার করে না। আমি তেমন এক মুক্তিযোদ্ধা এই দুনিয়ার। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এই বিপ্লব ও মুক্তিযুদ্ধ হয়েছে। আমি তাদের কারো না কারণ চিন্তার উত্তরাধিকারী। এইভাবে কাজটা করতে গিয়ে এই সময় 5ই আগস্টে যারা এই রাষ্ট্রের, আমরা যারা জীবিত আছি মুক্তিযোদ্ধারা, এছাড়াও যত নাগরিক, প্রত্যেককে তাদের আকাঙ্ক্ষিত যে মর্যাদা ফেরত দিয়েছে, তারাই তো রাষ্ট্র গঠন করবে। এই সদিচ্ছা তাদের পরীক্ষা দিতে হবে না। তাদের সদিচ্ছা নিয়ে কোনো বিতর্ক করার সাহসও কারো থাকার কথা নয়। তারা এর অংশ থাকবে, কিন্তু তারা তো ছাত্র, তাদের উচ্চশিক্ষা নিতে হবে, থিওরিটিক্যাল শিক্ষা তাদের নিতে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি দেশপ্রেমের জন্য যে শিক্ষা, এটা তারা পরীক্ষায় পাশ করেছে। এখন করতে হবে তাদেরকে রাষ্ট্র পরিচালনা শেখাতে হবে। এই শিক্ষাটার জন্য আমাদের একটা ব্যবস্থা নিতে হবে, কাউকে দায়িত্ব নিতে হবে। এটা কেবলমাত্র ডিগ্রিধারী মানুষ হলে হবে না। তাইলে ইতিমধ্যে যে সমস্ত ইউনিভার্সিটির ভিসি এবং প্রফেসররা আমাদের যা প্রমাণ করে দিয়েছে বিগত এই 1 যুগ একটু বেশি সময় ধরে, এটা মুখে আনতে লজ্জা পায়। তাহলে ও ডিগ্রি দিয়েই হতো। এখন ডিগ্রি শুধু থাকলে হবে না, তার মধ্যে নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ সহ দেশপ্রেম থাকতে হবে। এই দেশপ্রেমটাই এবার রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দল যারা রাষ্ট্র চালিয়েছে, তাদের কাছ থেকে এই জ্ঞান আহ্লাদ নেওয়া যাবে না, ও নির্ভরতায় যাওয়া যাবে না। গেলে অতীতের মতো আবার বারে সরকার যে পরিবর্তন হয়েছে, সামরিক শাসন এসে তখনকার মতো কাজ হয়ে যাবে। উই ডোন্ট ওয়ান্ট ইট। আমাদের সন্তানরা আজকে বাংলাদেশ সারা পৃথিবীর কাছে আজকে অনন্য এক শিক্ষণীয় উদাহরণ হয়ে গেছে। বাংলাদেশের সাইজ দিয়া বাংলাদেশ আর কল্পনা করে না কেউ। এখন বাংলাদেশের আত্মমর্যাদা বোধ দিয়ে দেখে। আমরা এই ছাত্রদের নামবার আগে নিশ্চয়ই তাদের প্রশিক্ষণ দিয়েছি। আমি হই বা আমার মতো কেউ হোক, আমরা এই প্রশিক্ষণটা তাদের দিয়েছি। আমরা এখনো আছি। আমাদের এই সন্তানগুলোকে আমরা সামনের দিকে অগ্রসর করে দেব। কারণ একদিন আমরা থাকবো না, এই রাষ্ট্র তারাই চালাবে, এরপরের প্রজন্মরা চালাবে। ওই পথ আমরা তৈরি করে দেব। আমরা আগে থেকে মন্ত্রী ছিলাম, আগে থেকে প্রধানমন্ত্রী ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, আগে থেকে রাজনৈতিক দলের বড় পদে ছিলাম। এই জন্য এসে এদের পদ বন্ধ করে রাখবো, রোধ করবো বা অবরোধ করবো? নো ওয়ে, এটি হতে দেওয়া যাবে না। আমরা সবাই ওদের পূর্বপুরুষ, সুতরাং ওরা এখন যা করে যাবে, ওরা এর যে ধারায় 5ই আগস্ট দিয়েছে, ওরা যা করে যাবে আমরা এর মধ্যেই থাকবো। আমাদের অভিজ্ঞতা এই যে মন্ত্রণালয় চালানোর জন্য যারা পড়ালেখা করেছে, এরকম আমাদের অনেকে আছে। আমরা যেন ব্যুরোক্রেট তৈরি করি একটা দেশে, ওদের শেখানো হয়। আন্তর্জাতিক সম্পর্কে যারা কাজ করে, ওটা শেখানো হয়। বাংলাদেশে যেমন এতটা কাল ধরে নিজে দেখেছি, আমেরিকায় থাকি তো দেখেছি এমবেসি গুলো কি করেছে, কনসুলেট কি করেছে দেখেছি। অন্যান্য দেশে আমাদের এই যে প্রতিষ্ঠান আছে, তাদের সবাইকে দলীয়করণ করতে গিয়ে অসততা চর্চা প্রশ্রয় দিয়ে যে অবস্থায় নিয়ে গেছে, এর থেকে তুলে আনতে হবে। তো নিশ্চয়ই সেখানে অনুকরণীয় কেউ থাকবে,
সে অনুকরণ ওরা কাকে করবে? সাবেক মন্ত্রীদের, সাবেক এমপিদের? না, এই সন্তানদের মধ্যে যে নৈতিকতা, এই নৈতিকতা হচ্ছে আমাদের সবার প্রেরণা। এদেরকে দিয়ে ওই কিংস পার্টি গঠন টঠন এইসবের কোনো বালাই হবে না। এবং যে সমস্ত সংবাদ মিডিয়া এই কিংস পার্টি গঠনের কথা আনছে, প্রচার করছে, এটা হচ্ছে আমাদের যে বিপ্লব এবং অভ্যুত্থান ঘটে গেছে ওটাকে বিভ্রান্ত করা। এতে লাভবান কে হচ্ছে? বিভ্রান্ত। আমার যে প্রতিবেশী আমার স্বাধীনতা অপহরণের চেষ্টা করেছে, খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যাবে এই সমস্ত মিডিয়া মালিক অথবা এই সমস্ত মিডিয়াগুলো তাদের পা চেটেছে, এখন তারাই এইসব বিভ্রান্তিগুলো করছে। আমরা ওই পথে যাব না। এরা সরকার, এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীতে সম্মানিত, তার যে ইমেজ, তিনি তা আজকে যে নেতৃত্বটা করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে, তিনি তার মতো করে করছেন। কিন্তু যেহেতু এটি একটা অভ্যুত্থানের বিষয়, কাজে এখানে সামরিক স্পিরিটের ব্যাপারটা আছে। সামরিক স্পিরিট এবং দেশপ্রেম দুটা একত্র হয়ে একটা বিপ্লবের স্পিরিট আছে। এটাকে মাথায় রেখে আমাদের একটি রাজনৈতিক দল গড়ার দিকে যেতে হবে। তবে সেটার সময় এখনো আসেনি, আরো পরে। কারণ প্রথমে আমাদের যে প্রশাসন, আমাদের যে সংস্থাগুলো ধ্বংস করা হয়ে গেছে রাষ্ট্রটাকে পরাধীন করবার জন্য, অবশ করবার জন্য, বিকলাঙ্গ করবার জন্য, ওগুলো পুনর্গঠন আগে করে ফেলতে হবে। এটা করতে গিয়ে এখন ভুলভ্রান্তি হতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের, হতেও পারে অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ইত্যাদির লিমিটেশনের কারণে। আমাদের দায়িত্ব হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করে যাওয়া নিঃশর্তে। কাউকে না কাউকে দায়িত্ব রাখতে হবে রাষ্ট্রের, সরকার ছাড়া থাকবে না রাষ্ট্র। এটা আমরা করে যাব। আমাদের এই একতা, এই যে জয় বাংলাদেশ, আমরা ধরে রাখছি, এই যে গোটা বাংলাদেশ আমরা এক এবং অভিন্ন। প্রথম আমার নিরাপত্তা। আজকে যে বন্যা এসছে, উপরের থেকে পানি এসছে, উপরে অন্য রাষ্ট্র ভারত, ওখান থেকে যে পানি এসছে আমরা ডুবছি, আমি কেয়ার করছি না। এটা একটা হাতিয়ার। আমার কেউ যখন প্রতিপক্ষ হয়ে যায় তখন সে তার হাতিয়ার ব্যবহার করবেই। আমার প্রস্তুতি থাকতে হবে, আত্মবিশ্বাস ও সাহস থাকতে হবে যে এই যে কষ্টটা আমি করলাম, এই কষ্টের মধ্যে দিয়ে আবার ফিরে দাঁড়াতে হবে। আমি সন্দীপের ছেলে। আমি যখন স্কুল জীবনে, তখন বারে বারে ঝড় তুফান, বন্যা, জলোচ্ছ্বাস এসব দেখে দেখে বেড়ে উঠেছে। বারে বারে মোকাবেলা করেছি, মানুষদের সমুদ্রের স্রোত থেকে আমরা রক্ষা করেছি। এই জাতি জীবনের আরো কম বয়সে যখন এই জাতি রক্ষা এবং রাষ্ট্র নির্মাণের জন্য যখন যুদ্ধে যেতে পেরেছি, আর এখন যে অবস্থাটায় আছি, এটা একদিনে হঠাৎ করে 5ই আগস্ট এসে যায় না। এটা সময় মতো মানুষ জানবে যে কিভাবে এতটা কাল ধরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের যেগুলো এখানে কাজ করেছি, মানুষ জানবে। কিন্তু এটার বিনিময় হবে একটাই, এক এবং অভিন্ন। এটা হচ্ছে রাষ্ট্র ও জনগণের প্রতি আমাদের দায়িত্ব। যারা আমাকে আজকের আবু জাফর মাহমুদ বানিয়েছে তাদের প্রতি দায়িত্ব, তাদের সন্তান এবং বংশধরদের প্রতি দায়িত্ব, এটি আমাদের করে যেতে হবে। আমরা এরকম অনেকেই আছি। আমার সেনাবাহিনীর যারা সেদিন বাকি এই বিডিআরের এই হত্যার সময় তখন যারা দায়িত্ব পালন করতে পারেনি, ভিন্ন রাষ্ট্রীয় কনস্পিরেসির কারণে, আমি তাদের ক্রন্দন শুনেছি। তারা সেদিন পারেনি। এখনো সুযোগ আছে তাদেরকে নিয়ে আবার আমার নিরাপত্তা বহু গড়ে তোলা, এই বাংলাদেশ রাইফেলস নাম আবার ফেরত আনা, ওই একই স্পিরিটে রাষ্ট্র রক্ষা করা। আমাদের নতুনরা যারা আছে তাদের দিয়ে আমাদের বাকিটা গড়ে তুলব। এটা করা যাবে।
কিন্তু কোনো অবস্থাতেই অতীতেরও কিংস পার্টি বা অন্যান্য যেসব রাজনৈতিক দল নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে, ওদের ওই ধারা আমরা কোনো অবস্থাতে আর অনুকরণ করব না। আমাদেরকে এই নতুন পথে, নতুন দিগন্তে, নতুন নেতৃত্বের সামনে এগিয়ে যেতে হবে। আর অতীতের যারা, তাদেরও দায়িত্ব আছে, তারা এদের সঙ্গে থাকবে। প্রিয় দর্শক, এভাবেই জেবিটিভি দেশের কথা বলতে চাই, দেশকে এভাবে ব্যাখ্যা করতে চাই। আপনারা যারা আজকের অনুষ্ঠান দেখলেন, আপনাদেরকে আমরা এরকম ধরনের অনুষ্ঠানে উপহার দিতে চাই। আমাদের সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে ইমেল করুন অথবা আমাদের ফেসবুকে যোগাযোগ করে জানাবেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। দেখা হবে আগামী অনুষ্ঠানে কোনো অতিথির সঙ্গে। সে অবধি সবার জন্য শুভকামনা।